হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ যুক্ত সেনাবাহিনীও। এবং সর্বশেষ জানাবো সরকারের এক্সিট প্ল্যান না বিএনপির বিস্কুট দৌড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ যুক্ত সেনাবাহিনীও। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকায় সংগঠিত হয়েছে এক গোপন প্রশিক্ষণ তৎপরতা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ২৫০০ বাছাইকৃত ক্যাডারকে সশস্ত্র ও ভার্চুয়াল লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ রাজধানীর ভাটারা, মিরপুর, কাঁটাবন ও পূর্বাচল এলাকায় অনুষ্ঠিত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন সেনাবাহিনীর এক মেজর পদমর্যাদার কর্মকর্তা সাদিকুল হক সাদেক, যিনি বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। তার স্ত্রীর সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তদন্তের আওতায় আছেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও কলকাতায় বসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক কর্মকর্তা হাবিবুর রহমান এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সহায়তায় এই পুরো নীলনকশার রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়া দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান মুজিবুর রহমান কৌশলগত দিক নির্দেশনায় যুক্ত আছেন। প্রশিক্ষণের জন্য রাজধানীর ভাটারা এলাকায় একটি কনভেনশন সেন্টার ৪০,০০০ টাকায় ভাড়া নেওয়া হয়, যেখানে ৪০০ ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মিরপুর ডিওএইচএসে একটি মিটিংয়ে টোকেন সরবরাহ করে তাদের অংশ নিতে উৎসাহিত করা হয়। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগে থেকেই শনাক্ত করে নজরদারিতে রেখেছে গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সহ অন্তত ১৬ জনকে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে মেজর সাদেক ও তার স্ত্রীর নাম। জানা যায়, তাদের কর্মস্থল কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে অনুপস্থিত থাকা অবস্থায় তারা এই ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা রাখেন। পুলিশ জানিয়েছে, এই প্রশিক্ষণে শুধু রাজনৈতিক কর্মী নয়, প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যুক্ত আছেন। বিশেষত ভাটারার এই কনভেনশন সেন্টারের সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা এবং ভাড়াটে মালিকের সঙ্গে পূর্ব পরিকল্পিত যোগাযোগ এই পুরো ষড়যন্ত্রকে আরও স্পষ্ট করে তোলে। কনভেনশন সেন্টারটির সাবেক মালিক গোপালগঞ্জের বাসিন্দা বায়োজিৎ এবং এর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মেজর সাদেকের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনা সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, সেনাবাহিনী এই বিষয়ে সম্পূর্ণ সতর্ক এবং পেশাদারভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশ প্রশাসনও বলছে, রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে তারা সর্বদা প্রস্তুত। ডিএমপির মিডিয়া উইংয়ের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছে, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং ঢাকায় কোথাও নাশকতার পরিকল্পনা থাকলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এই পরিস্থিতি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী এই ধরনের প্রশিক্ষণ ও ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি একটি সরাসরি হুমকি। সেই সাথে এই ঘটনায় সাবেক ও পলাতক নিরাপত্তা কর্মকর্তাদের সম্পৃক্ততা ইঙ্গিত দেয়, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে একটি সুপরিকল্পিত বহুমাত্রিক রাজনৈতিক ও গোয়েন্দা জোট সক্রিয় হয়ে উঠেছে। এই ধরনের উদ্যোগ কেবল অন্তর্বর্তী সরকারের প্রতি হুমকি নয়, বরং দেশের সার্বভৌমত্ব, সংবিধান ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নেও বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখন বড় দায়িত্ব হলো এসব প্রশিক্ষণ, অর্থায়ন ও পরিকল্পনার মূল চক্রটিকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সরকারের এক্সিট প্ল্যান না বিএনপির বিস্কুট দৌড়। গত কয়েকদিন ধরে আলোচনায় আছে অন্তর্বর্তী সরকারের নিরাপদ প্রস্থানের বিষয়টি। সংশয় তৈরি হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার এই সরকারের সব সংস্কারের বৈধতা দেবে কিনা তা নিয়ে। তাই উঠে এসেছে দায় মুক্তির প্রসঙ্গ। সরকারের আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে নাকি বিএনপির জন্য বিস্কুট দৌড় এর আয়োজন করবে, উঠছে এমন প্রশ্ন। বুধবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের ৩টি তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ নির্ধারিত ছিল বলে তাদের কাজকর্মের বৈধতার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু আগামী সরকার এই সরকারের কাজগুলো সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা, এই বিষয়ে প্রশ্ন এখনও সামনে রয়ে গেছে।
কি করে যাচ্ছেন আর আগামী সরকারের জন্য কি রেখে যাচ্ছেন সে বিষয়ে স্বচ্ছ বক্তব্য দিতে হবে। তিনি আরও বলেন, এই সরকার কি পদ্ধতিতে যাবে সেটা এখন স্পষ্ট করা জরুরি। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। যেটুকু সময় আছে এর ভেতর দিয়ে এই সরকার কি অর্জন করে বের হয়ে যেতে চায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে সেটাও বলার সময় এসেছে। দেবপ্রিয় বলেন, আমার পিসিমা একটা কথা শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যতটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। ডেমোক্রেসি ডায়াস নামের একটি সংগঠনের আয়োজন করা ওই সেমিনারে রাজনৈতিক নেতারাও অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সরকারের দায়মুক্তির বিষয়টিও সামনে আনেন। ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সেমিনারে বলেন, 26টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণায় দেখা গেছে 10 মাসের বেশি যেসব অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয় তাদের সফলতা তুলনামূলকভাবে কম। বৃহস্পতিবার আব্দুল্লাহ আল মামুন ডয়েচে ওয়েলেকে বলেন, আসলে অল্প সংস্কার আর বেশি সংস্কারের যে অস্বচ্ছ কথা তাই সংকট তৈরি করেছে। আসলে বিশ্বে যেসব অন্তর্বর্তী সরকার সফল হয়েছে তারা নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেছে। এক্সিট প্ল্যান কেমন হতে পারে? সেমিনারে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ডয়েচে ওয়েলেকে বলেন, নির্বাচনের জন্য প্রেশার তৈরি হচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকারের এখন এক্সিট প্ল্যান দরকার। একটা হতে পারে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের হাতে নির্বাচনের দায়িত্ব দিয়ে চলে যাওয়া, তবে সেটা নাও হতে পারে। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনের সম্ভাবনা বেশি, সেখানেও এক্সিট প্ল্যান থাকবে, লাগবে দায়মুক্তি, কারণ এই সরকারের অনেক কাজের বৈধতা পরবর্তী সরকার নাও দিতে পারে। ফলে তার জন্য ভালো হবে তার সরকারে এনসিপি পন্থী যেসব উপদেষ্টা আছে বা বিতর্কিত যেসব উপদেষ্টা আছে তাদের পদত্যাগ করিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচন করা। সেটা হলে তার জন্য এক্সিট সহজ হবে। তবে নির্বাচন নিয়ে এক ধরনের লেখা আছে, সেই লেখার মাধ্যমে হয়তো সরকার চাইবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে। তবে যেভাবে চাপ বাড়ছে তাতে এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের বয়ানে পরিবর্তন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার লন্ডন বৈঠকের পর। 13 জন ওই বৈঠক শেষে যৌথ ঘোষণায় সংস্কার শেষ হওয়ার সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হয়, কিন্তু এরপর প্রধান উপদেষ্টা নিজে থেকে নির্বাচনের ব্যাপারে আর কোনো কথা বলেননি। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা বলা হয়। নির্বাচন কমিশনও সীমানা নির্ধারণ সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানাচ্ছে, কিন্তু নির্বাচন ঠিক কবে বা নির্বাচনের তফসিল ঠিক কবে হবে তা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা নেই। গত 26 জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের পর জাতীয় পার্টি এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। তারপর 5 দিন হয়ে গেলেও প্রধান উপদেষ্টার সেই ঘোষণা আসেনি। আর মোস্তফা জামাল হায়দারের ওই কথার পরদিন 27 জুলাই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোনো একটি রাজনৈতিক দলের কথাই আমরা বলতে পারি না, দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার একা তারিখ ঘোষণা করতে পারে না, সরকারের পরামর্শে নির্বাচন কমিশন ঘোষণা করবে। এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। জামায়াত 19 জুলাই ঢাকায় সমাবেশ করে যে 7 দফা দাবি দিয়েছে তা হলো 1. 2024 সালের 5 আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার। 2. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার। 3. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন। 4. জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। 5. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন। 6. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা। 7. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। ওই সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কিছু রাজনৈতিক দল ওই সমাবেশে অংশ নেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান বলেন, আমরা সহ আরও অনেকেই পিআর পদ্ধতির নির্বাচন চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।